আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিশ্বের যে রাজনীতি, এটা সবসময় উত্থান পতন ছিল, এক ধারায় কখনোই চলেনি। বিশ্ব রাজনীতিতে প্রথম যে চমক এসেছিল সে 1917 সালে রাশিয়ার বলশেভিক যে বিপ্লব হয়েছিল। তখন মার্কস লেনিন এই মতবাদ নিয়ে রাশিয়া দাঁড়িয়েছিল আমেরিকার বিরুদ্ধে। পরবর্তীতে কিউবা, চীন এরকম অনেক দেশে সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে ওঠে। কিন্তু 1989 সালে রাশিয়া ভেঙে যায়, আবার তখন আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাজনীতিতে এই বিশ্বে। এখন এই যে রাজনীতিতে বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, ডানপন্থী আছে, এবং এখন দেখা যাচ্ছে যে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন দেশে, ইনক্লুডিং আমেরিকা। ট্রাম্প রিপাবলিকান, তাদেরকে ডানপন্থী বলা হয়, সেখানে উগ্র জাতীয়তাবাদ আছে। তো এই রাজনীতিতে যেসব ইসলামী দেশ আছে, মুসলিম দেশ, এই দেশগুলো সবগুলো দেশে ইসলামী শাসন ব্যবস্থা নেই। বিশেষ করে 9/11-এর পর, টুইন টাওয়ারে আক্রমণের পর সবাই ভেবেছিল যে ইসলাম একদম শেষ হয়ে যাবে। সেখানে আফগানিস্তানে যে লাদেনরা ছিল লাদেনকে হত্যা করা হয়, এবং পরবর্তীতে আফগানে আবার সেই যে তালেবান সরকার আবার ফিরে আসে। তো এখন দেখা যায় যে ইসলাম বিভিন্নভাবে স্প্রেড করছে, সেটা তো শেষ হয়ে যায়নি। বিশেষ করে ইউরোপে খুব দ্রুতভাবে ছড়াচ্ছে ইসলাম ধর্ম। 2050 সালে নাগাদ জার্মানিতে 20% মুসলিম হয়ে যাবে, 18% হয়ে যাবে ফ্রান্সে, 17% হয়ে যাবে যুক্তরাজ্যে, এবং ধারণা করা হয় যে 2075 সালের মধ্যে ইসলাম পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে, যেভাবে এটার গ্রোথ বাড়ছে। এখন ইসলাম বিভিন্ন দেশে ইসলামিক দল আছে, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, কিন্তু সব দেশে ইসলামী শাসন নেই। যেমন মিশরে আমরা দেখছি যে সেখানে ব্রাদারহুড ক্ষমতা নিয়েছিল ডক্টর মুরসি, কিন্তু তিনিও বেশি দিন থাকতে পারেন নাই। তালেবানরা ছিল, আবার চলে গেছে। একমাত্র কিছু দেশ আছে যেখানে এখনো আছে, যেমন ইরান, সৌদি আরব, আফগানিস্তান, সুদান, ব্রুনেই, এইসব কিছু দেশে আছে যে ইসলামী শাসন আছে, কিন্তু সেখানে রাজা এবং সুলতানদের প্রাধান্যই বেশি, এবং সেখানে গণতন্ত্র নেই বলে অনেক অভিযোগ রয়েছে। এখন আমাদের দেশে যে ইসলামী রাজনীতি মূলত প্রথম ছিল মুসলিম লীগদের কিছু দাপট ছিল, কিন্তু পরবর্তীতে সর্ববৃহৎ ইসলামী দল হিসাবে জামাতকেই কাউন্ট করা হয় এখন। কিন্তু এই জামাত কখনোই এককভাবে ক্ষমতায় আসতে পারেনি কখনো। তারা বিএনপির সাথে জোট করে একবার ক্ষমতায় ছিল, তাদের 3 জন এমপি মিনিস্টার ছিলেন, এইটুকুই ছিল তাদের অর্জন। কিন্তু এইবার শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভিন্নভাবে ক্যালকুলেশন করছেন, অনেকেই মনে করছেন জামাত ক্ষমতায় যেতে পারে এবং এইটা হচ্ছে তাদের চান্স। কিন্তু জামাতের সবচেয়ে বড় প্রবলেম যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে এই দলটির বিরুদ্ধে। কেউ কেউ বলেন এটা রক কাটা পার্টি, কিন্তু অনেকেই মনে করছেন জামাত অনেকটা উল্টো ঘুরে দাঁড়িয়েছে। তারা বর্তমান সময়ে যেসব কথাবার্তা তারা দল থেকে বলা হচ্ছে, তাদের আমির যেভাবে বলছেন, অনেকেই সেটাকে পজিটিভ রাজনীতি হিসাবে এটাকে কাউন্ট করছেন। আবার কেউ কেউ ভাবছেন এটা একটা ভান, মানে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আবার বদলে যাবে। তো এখন রাষ্ট্র ক্ষমতায় যাবে কি করে? অনেকে বলছেন তাদের ভোট 5%, তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যায়? কিন্তু আমরা যদি দেখি উদাহরণ, যে বেশি দিন আগে না প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে শ্রীলঙ্কায়, যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার মাত্র এর আগের নির্বাচনে তার ভোট ছিল মাত্র 3%, কিন্তু সেই 3% থেকে পরবর্তীতে তিনি ক্ষমতায় চলে আসেন। তো এখন এইরকম জামাত 5%, কিন্তু অন্যান্য যে ইসলামী দলগুলোর সাথে তারা জোট করার চেষ্টা করছে, যে এর আগে একটা ঐক্য জোট ছিল ইসলামী, সেখানে তারা 9% ভোট পেয়েছিল তারা। তো অনেকেই মনে করে 10 থেকে 15% ভোট আরো আছে ইসলামী দলগুলো, এবং সেগুলো যদি তারা এক করে, এবং সবচেয়ে বড় সুবিধা তাদের সেটা হলো নতুন একটা প্রজন্ম দাঁড়িয়েছে এখন, যারা হয়তো আগে ভোট দিতে পারে নাই 15 বছর। তো
তো এখন তাদের অভিপ্রায় কি এবং তারা বড় দলগুলোর প্রতি কতটুকু খুশি, এইটা নিয়ে প্রশ্ন আছে। এবং আমাদের যারা আগের প্রজন্ম তারা অনেকেই বিরক্ত এই দুইটি দলের উপর। সুতরাং এটাকে কাজে লাগে তারা আবার নতুন ভাবনা নিয়ে জামাতের পাশে দাঁড়াইতে পারে, ৭১কে ভুলে তাদের। তবে অনেকেই মনে করেন জামাতের উচিত যে ৭১ তার ভূমিকার জন্য ক্ষমা চাওয়া, কিন্তু জামাত কেন এটা করছে না এটা ঠিক আমরা জানি না। তবে জামাতের এবার অনেকে মনে করছেন এইবার সম্পূর্ণ সুযোগ, এবং তারা এই যে কথাগুলো বললাম, নতুন প্রজন্ম এবং দুই দলের উপর বিরক্তি, এইটাকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসার একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসতে পারে। একটা গল্প করি। আমার এক ছোট ভাই, সে হলো বিএনপি নেতা, এবং সে কয়েকদিন আগে বলছে যে সে গেছিল একটা বিয়েতে। তো বিয়েতে গেছে, খাওয়ার টেবিলে বসছে, তো এখানে অনেকেই ছিল, তো সেখানে রাজনৈতিক কথাবার্তা শুরু হয়ে গেছে। তো একজন মহিলা, শিক্ষিত মহিলা, মার্জিত মহিলা, তো তিনি কথা প্রসঙ্গে বলছেন যে তিনি আওয়ামী লীগের সাপোর্ট। তো তিনি বলছেন যে আমি অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেব, কিন্তু কোনো কারণে আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে তাহলে আমি জামাত ইসলামকে ভোট দেব। তখন ওই যে আমার ছোট ভাই বিএনপি নেতা, সে বললো এটা আপনি কি বললেন? বললো হ্যাঁ, না, আমি বিএনপিকে কখনোই ভোট দেব না। কেন দিব না? কারণ বিএনপি মানে এরা এই দলে অনেক দুর্নীতিবাজ এখনো আছে, এবং তারা আওয়ামী লীগের মতোই। বরং আমি এইটা রিস্কে যাব না, কারণ জামাতেকে একবার দিয়ে দেখব যে তারা সৎ ব্যক্তির শাসন কায়েম করতে পারে কিনা। তো এখন চিন্তা করেন কিভাবে ঘুরে গেল বিষয়টা, আওয়ামী লীগের ভোট চলে যাচ্ছে জামাতে ইসলাম। এখন সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো এখন কথা হলো যে আওয়ামী লীগ নির্বাচন যদি করতে না পারে, দেন জামাতের সুযোগটা অনেক বেশি, আর যদি করতে পারে তাহলে সুযোগটা কমে যাবে। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ এবার নির্বাচন আওয়ামী লীগকে করতে দেওয়া হবে না, এবং আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে। এবং এটা যদি হয়, অনেকেই মনে করছেন জামাতের জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।